লীলা রায়ের ক্র্যাক আইসিডিএস বই থেকে আমরা আজকে চ্যাপ্টার করব ভারতের নদ নদী। পাতা আমার কাছে পুরনো বইটা আছে, পুরনো বইয়ের পাতা 70। হ্যাঁ, এটা আমাদের ভারতের ম্যাপ, মোটামুটি এটা ধরো। আচ্ছা, আমাদের কি কি আছে? সিন্ধু নদী, যেইটুকু পয়েন্ট আমাদের পড়তে হবে এইটুকু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সিন্ধু নদী কোথায় উৎপন্ন হয়েছে? সিন্ধু নদী উৎপন্ন হয়েছে এইরকম একটা জায়গায়। এখানে হচ্ছে কৈলাস পর্বত আছে, আর এখানে আছে মান সরোবর। এটা হচ্ছে সিংখাবাব। হ্যাঁ, হিমবাহ আছে। হ্যাঁ, এখান থেকে এইভাবে গিয়ে সিন্ধু নদী পাকিস্তানে এসেছে। আর এখানে আছে নেপাল। আর একটু নিচের দিকে হতো এটা, নেপাল। এখানটায় আছে ভুটান, এখানে আছে বাংলাদেশ। হ্যাঁ, এইভাবে তোমার এটা দেখো, সিন্ধু নদী কি বলেছে? মানস সরোবরের নিকট এখানে একটা হিমবাহ আছে, নাম হচ্ছে সিংখাবাব। হ্যাঁ, হিমবাহ। এই হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সিন্ধু নদী প্রথমে ভারতের মধ্যে দিয়ে গিয়ে তারপরে পাকিস্তানে গিয়েছে। এবার কোথায় মানে পতিত হয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে আছে আরব সাগর। হ্যাঁ, এটা আরব সাগর, এটা আছে আরব সাগর, এটা আছে বঙ্গোপসাগর। এটা আমাদের পশ্চিমবঙ্গ। এটাই বলেছে এর পুরো যে দৈর্ঘ্যটা এটা কত? 2880 কিলোমিটার। এখানে আমরা কি কি পড়ব? এই কোথা থেকে উৎপন্ন হয়েছে, কোথায় পতিত হয়েছে? এখানে পতিত হয়েছে আরব সাগরে। আর ডান তীরের উপনদী সায়ক, শিগার আর গিলগিট। কোনো নদী এদিকে যাচ্ছে, তাহলে এদিকে ডান দিক, উপর দিকটা, আর এটা বাঁ দিক। তাহলে এখানে সায়ক আছে, গিলগিট আছে, আর শিওর আছে। হ্যাঁ, এখানে এগুলো আছে। আর বাম তীরে মানে আমরা যেগুলো সাধারণত জানি, কি কি আমরা কি কি জানি? সিন্ধুর উপনদী, সিন্ধুর উপনদী কি কি জানি? বিতস্তা, বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ঝিলম, আর কি আছে? বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু। আচ্ছা, বিতস্তা যেটা সেটাই হচ্ছে ঝিলম। হ্যাঁ, যাই হোক, 1 2 3 4 5, পাঁচটা নদী পর পর এই দিক থেকে গিয়ে সিন্ধু নদীতে মিশেছে। হ্যাঁ, আমরা খালি এইটুকু মনে রাখবো। ডান তীরে কি আছে? শিয়ক, গিলগিট, আর কি আছে? সায়ক। আর বাম তীরে কি কি আছে? এগুলো আছে বাম তীরে। বাম তীরে মানে নিচের দিক থেকে গেছে। কিভাবে মনে রাখবো? শতদ্রু, ঝিলম, এগুলো কিন্তু ঝিলমের তীরে আছে আমাদের লে শহরটা, লাদাখ। আচ্ছা, শতদ্রু, শতদ্রু এটা আমাদের পাঞ্জাবের, এখানে শতদ্রু আছে। পাঞ্জাবে দেখবে ভাকরা নাগাল ড্যাম শতদ্রু নদীর ওপরে। এই পাঞ্জাবটা আমাদের এরকম জায়গায় আছে, ঠিক আছে? আর শতদ্রুটা এখান থেকে গিয়ে মিশেছে। আচ্ছা, উপনদী হচ্ছে, ধরো উপনদী কোনটা? একটা নদী যাচ্ছিল, তার সাথে অন্য নদীগুলো এসে মিশছে, যখন মিশছে সেটাকে উপনদী বলে। আর শাখা নদী কোনটা? এটার থেকে যখন শাখা প্রশাখা হয়ে বেরোচ্ছে, হ্যাঁ, শাখা প্রশাখা হয়ে বেরোচ্ছে, এটা মেন নদী। আর এগুলো শাখা নদী। শাখা থেকে শাখা মনে থাকবে, তাই না? শাখা নদী থেকে শাখা মনে থাকবে। তাহলে আমরা যেটা শাখা হিসেবে বেরোচ্ছে সেটাই আমাদের শাখা নদী। উপনদী কোনগুলো? যেগুলো এসে আমাদের এখানে মিশছে, এখানে মিশছে, এখানে মিশছে, এখানে, 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 ঠিক আছে? আর কি বলেছে? আমাদের কিন্তু
শাখা নদী, সিন্ধুর শাখা নদী যদি বলা হয়, শাখা নদী কিন্তু নেই, সবগুলোই হচ্ছে উপনদী। বাম তীরের এগুলো যেগুলো আমরা জানি, ঠিক আছে, বিপাশা, বিপাশা, চন্দ্রভাগা, ঝিলম, ইরাবতী, শতদ্রু। আর উপর দিকে কি আছে? শিয়ক, শায়ক আর হচ্ছে গিলগিট। শিগারও বলে এটাকে, হ্যাঁ। শিয়ক আর শায়কটা কি, শিয়ক বা শায়ক, আর এখানে হবে শিগার, হ্যাঁ, এটা অবস্থা হবে, ঠিক আছে। আর বলির নেই, মোহনা হচ্ছে আরব সাগর। আমরা সিন্ধু নদী থেকে এটাই পড়ব, ঠিক আছে। পরে কি পড়বো আমরা? দেখো, সিন্ধুর পরে শতদ্রু, বিতস্তা আছে, আমাদের অত প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, বিতস্তা, ভেরিনাগ, প্রস্রবণ এটা আসে। বিতস্তা যেটা, এই ভেরিনাগ প্রস্রবণটা, এটা উষ্ণ প্রস্রবণ, ভেরিনাগ, হ্যাঁ, উষ্ণ প্রস্রবণ। আচ্ছা, উষ্ণ প্রস্রবণটা কি জিনিস? যেটা হচ্ছে জলটা, মানে যখন ভূপৃষ্ঠ থেকে জলটা আসছে, সেটা কিন্তু উষ্ণ আসছে, হ্যাঁ। এমনি সাধারণত নর্মাল টেম্পারেচারের জল হয়, কিন্তু এখানে কি হয়েছে, এটা আসছে, যখন জলটা আসছে তখন সেটা উষ্ণ হিসেবেই আসছে, ঠিক আছে। এটা আমরা এখান থেকে বলবো, এটা হচ্ছে সিন্ধু নদী। আচ্ছা, এবার যদি বলি আমি গঙ্গা, গঙ্গা কোথায় উৎপন্ন হয়েছে? এই গঙ্গোত্রী হিমবাহ। এখানে কি আছে? এখানে আছে গঙ্গোত্রী, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, গোমুখ গুহা, হ্যাঁ। এখান থেকে আমার কি হয়েছে? গঙ্গা নদীটা উৎপন্ন হয়েছে। উৎপন্ন হয়ে এইভাবে পশ্চিমবঙ্গে একটা শাখা গেছে আর বাংলাদেশে একটা শাখা গেছে, ঠিক আছে। গঙ্গা হচ্ছে ভারতে কত, এটা টোটাল মানে এই পুরো এইখানে নয়, মানে আরেকটু এই জায়গাটাতে গঙ্গোত্রী হিমবাহ অবস্থিত, হ্যাঁ। গঙ্গোত্রী হিমবাহটা আরেকটু ওপর দিকে অবস্থিত। এখানে কি বলেছে? বলছে 2525 কিলোমিটার, এটা টোটাল, যেটা 2525, তার মধ্যে ভারতে কত আছে? ভারতে আছে 2071 কিলোমিটার, ঠিক আছে। ভারতে আছে 2071 কিলোমিটার। গঙ্গা নদী ডান তীরের উপনদী, এই দিক থেকে যখন আসছে, এইদিকে আসছে, এটা পশ্চিমবঙ্গ, তাহলে ডান যখন আসছে ডান তীর এইটা, তাই তো। এখানটা আমি মুছে দিলাম। হ্যাঁ, ডান তীরে কি কি উপনদী আসছে এটা আমরা একটু দেখবো। যমুনা, সোন, যমুনা, আর যমুনা হচ্ছে দিল্লি, দিল্লি এই যে এখানটায় দিল্লি, তাহলে যমুনা, সোন পরপর আছে, হ্যাঁ। যমুনা, সোন, সেগুলো হচ্ছে ডান তীরের উপনদী। আর বাম তীরে কি আছে? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, কোশি, গন্ডক, সব এই পরপর পরপর এদিকে আছে, বাম তীরে আছে। তাহলে আমরা যদি বলি গঙ্গার, আমাদের এটা মনে রাখতে হবে, গঙ্গা, হ্যাঁ, বাম তীর আর ডান তীর। ডানে কি আছে? যমুনা আর সোন, যমুনা নদী আর সোন নদী। আর বাম তীরে কি কি আছে? আমাদের বাম তীরে কি কি আছে? গোমতী, ঘরঘরা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। এই কোশিকে কিন্তু কি বলে? এই কোশি নদীটা, এখানটা আমাদের যদি পশ্চিমবঙ্গ হয়, ধরো এটা আমাদের পশ্চিমবঙ্গ, হ্যাঁ, এটা আমাদের পশ্চিমবঙ্গ, আর এটা আমাদের কিন্তু বিহার, এখানটা বিহার। বিহারের এই কোশি নদীকে কি বলে? বিহারের দুঃখ। এর যে উপনদীগুলো, এর আবার উপনদী আছে, হ্যাঁ, এগুলো সপ্তকোশী নামে বিখ্যাত। বিহারের দুঃখ কেন বলে? প্রতি বছর এই কোশি নদী তার গতিপথ চেঞ্জ করে, মানে প্রচুর খরস্রোতা নদী, বুঝেছ? মানে এটা ধরো এখান থেকে কোশি নদীর উৎপন্ন হয়েছে বিহার, এটা এবার এখানটায় পাড়ের ভাঙন ধরেছে, তাহলে এই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, পাশ থেকে আবার প্রবাহিত হচ্ছে। আবার হয়তো পাড়ে ভাঙন ধরেছে, আবার এখান থেকে ভাঙন ধরেছে, এখানটা ভাঙন ধরে নদীটা এই দিক দিয়ে চলে গেছে,
মানে প্রতি বছর ও কিন্তু বন্যাও হয়, আর কি হয়, আর এই যে গতিপথটা যেটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমাদের যে এই কয়েকদিন আগে আসামে যে এটা হলো, বন্যাটা হলো, ও এখানে ব্রহ্মপুত্র নদীটা এখানে আছে, আসামটা হচ্ছে এইখানে আছে, হ্যাঁ। এই যে ব্রহ্মপুত্র নদীর জল বেড়ে গেছিল বলে এখানে বন্যা হয়েছিল, সেই রকম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস, এই যে পশ্চিমবঙ্গ যেমন বললাম, পশ্চিমবঙ্গ ম্যাপটা যদিও হয়নি, ঠিক আছে, তবুও তোমরা একটু বুঝে নেবে, হ্যাঁ। পশ্চিমবঙ্গে যখন একটা দুটো শাখা, এটা হচ্ছে বিহারের রাজমহল পাহাড়, রাজমহল পাহাড়ের কাছে গঙ্গা দুটো ভাগে ভাগ হয়েছে। এই যে গঙ্গা আমার, ঠিক আছে, এটা দুটো ভাগে ভাগ হয়েছে। কি কি ভাগ? এক হচ্ছে ভাগীরথী, কি ভাগীরথী হুগলি, আরেকটা কি পদ্মা, পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এই যে এই বদ্বীপ তৈরি করেছেন একটা, এই যে এটা বদ্বীপ, গঙ্গার বদ্বীপ, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড়, পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ, নদী বদ্বীপ, নদী বদ্বীপ কোনটা? আমাদের এই গাঙ্গেয় বদ্বীপ, ভাগীরথী হুগলি নদী যেটা বঙ্গোপসাগরে এসে পড়েছে, সেই জায়গায় যে বদ্বীপটা তৈরি করেছে, ঠিক আছে। এই জায়গাটা আমি মুছে দিলাম। এটা আমাদের গঙ্গা নদী হলো, ঠিক আছে। গঙ্গাই আমাদের সব থেকে বড় নদী, এর থেকেও বড় আছে ব্রহ্মপুত্র, সিন্ধু এর থেকে বড়, কিন্তু আমাদের ভারতে অবস্থিত বললে আমরা কখনোই গঙ্গাটা, মানে গঙ্গাটাই লিখবো, অন্য কিছু লিখবো না। কারণ কি, দেখো এই যে তোমার সিন্ধু নদীটা এখানে মানে উৎপন্ন হয়ে এই দিক থেকে গিয়ে পাকিস্তানে চলে এসছে, তাহলে পাকিস্তানে চলে এসছে বলে এটা আমরা ধরবো না। আর ব্রহ্মপুত্রটা এইরকম জায়গায় তৈরি হয়েছে, মানস সরোবরের কাছে তৈরি হয়ে এদিক থেকে এদিকে এসছে, তাহলে এই যে পুরো জায়গাটা এটা হচ্ছে চীন, তাহলে সেটাও আমাদের ভারতের মধ্যে নয়, ভারতের মধ্যে এই আসামের ডিহং দিয়ে প্রবেশ করেছে, ডিহং নামে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, পরে আমাদের কি আছে, আর আমরা কয়েকটা মেন যেগুলো সেগুলোই পড়বো, হ্যাঁ, সেগুলোই পড়বো। আর কি আছে, যমুনা আছে, যমুনা, এই যে যমুনা নদী খুব চর্চায় আছে, এটা যদি দিল্লি হয়, হ্যাঁ, দিল্লি, আর যমুনেত্রী হিমবাহটা এখানে, যমুনেত্রী হিমবাহ থেকে, যমুনা যমুনেত্রী মিল আছে, গঙ্গা গঙ্গোত্রী, সেই রকম যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, দিল্লিটা একটু নিচে হবে, দিয়ে ও মানে এ হচ্ছে কি ছিল, যমুনা এ ছিল ডান তীরের উপনদী, তাই না, যে দিল্লির পাশে হয়ে এইখানে এই গঙ্গা নদীতে, এই যে ধরো গঙ্গা নদী আসছে, এই গঙ্গা নদীর সাথে মিশেছিল, এটা হচ্ছে যমুনা। আর কি আছে, যমুনেত্রী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে আর কোথায় গিয়ে পড়েছে, কোথায় গিয়ে পড়েছে, গঙ্গায় গিয়ে পড়েছে, তাই না, উপনদী তো গঙ্গায়, গঙ্গার উপনদী তো গঙ্গাতেই পড়বে না, তাহলে এটা আমরা বুঝলাম। আর কি আছে, ব্রহ্মপুত্র, এই যে এটা মুছছি, এইটা যদি আমাদের কৈলাস পর্বত হয়, এটা যদি মান সরোবর হয়, মান সরোবর, হ্যাঁ, এখান থেকে চেমায়ুংদুং হিমবাহ, এখানে এখানে আছে কি চেমায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করে কি করেছে, এখানে এসে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে গিয়ে, আসামের মধ্যে দিয়ে গিয়ে বাংলাদেশে গিয়েছে, হ্যাঁ।
বাংলাদেশে যমুনা নদীর সাথে মানে মিলিত প্রবাহ হয়ে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে পড়েছে। এবার দেখো, ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী কি? সুবর্ণশিরি। ডান তীরের মানে কি? এইদিকে আসছে মানে ডান তীর, এটা কিন্তু উল্টো দিকে আসছে, তাই না? এগুলো সব এইভাবে আসছিল, এইভাবে আসছিল, এটা এই দিকে যাচ্ছে, তাহলে ডান তীর কোনটা হবে? এই দিকে। কি কি আছে আমাদের? সুবর্ণশিরি, কামেং, এটা এত উপরে হবে না, এটা হবে ডান তীর, মানে সুবর্ণশিরি, সুবর্ণশিরি আছে, কামেং আছে এই দিকটা, আর ওদিকে আছে উপনদী। বাম তীরে হচ্ছে বুড়িডিহং, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডান তীরের উপনদী, ডান তীরের উপনদী কি কি আছে? সুবর্ণশিরি, কামেং, সুবর্ণশিরি, কামেং, এগুলো। সুবর্ণশিরিটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে। মানস আর সংকোচ, তিস্তা, মানস, সংকোচ আর আছে তিস্তা। এই তিস্তাটা আসে, তিস্তাটা আসে, তিস্তা নদীটা আসে, নদীটা ডান দিকের উপরে দিয়ে। আর বাম তীরে কি আছে? বুড়িডিহং, ডিহং, ডিবং, হ্যাঁ, ধানসিঁড়ি, ধানসিঁড়ি কিন্তু বাম তীরের উপনদী। হ্যাঁ, এই বাংলাদেশের বাম তীরের উপনদী ধানসিঁড়ি এখান থেকে এসছে তোমার ডিহং, ডিবং, ডিহং, ডিবং, এদিক থেকে এসে ব্রহ্মপুত্রে মিশে যায়। ব্রহ্মপুত্র, এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র। হ্যাঁ, ব্রহ্মপুত্র কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়নি। এটা মোটামুটি বোঝার জন্য বললাম, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও। আর কোথায় পড়েছে? সুন্দরবনে বদ্বীপ সৃষ্টি করেছে। আচ্ছা, লুনি, লুনি এইরকম জায়গা থেকে উৎপন্ন হয়েছে আর পড়েছে খাম্বাত উপসাগর। আচ্ছা, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কি? একমাত্র অন্তর্বাহিনী নদী কি? লুনি। কেন অন্তর্বাহিনী কাকে বলে এটা আমরা একটু বুঝবো। দেখো, প্রত্যেকটা জিনিসই মানে প্রত্যেকটা নদী, এই দেখো এখান থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, এখান থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর এই যে যেটা আমার ইয়ে ছিল, সিন্ধু নদী ছিল, সিন্ধু নদীও আরব সাগরে মিশেছে। মানে ভারতের বা কোনো ভূখণ্ডের মধ্যে আবদ্ধ নেই। কিন্তু লুনি নদী কি করেছে? এক ভূখণ্ডেরই, একটা দেশের এক জলাধার থেকে অন্য জলাধারে পড়েছে, হ্যাঁ, মানে কোনো সাগর, মহাসাগর, কোনো নদীতে পড়েনি। কিসে পড়েছে? লুনি কিসে পড়েছে? খাম্বাত উপসাগর। কচ্ছের রণ, হ্যাঁ, খাম্বাত উপসাগর এখানে, আর কচ্ছের রণটা এখানে। তাহলে কচ্ছের রণই বলতে হবে, আমার এটা ভুল হয়েছে। কচ্ছের রণ, কচ্ছের রণ অঞ্চল মানে এই জায়গাটায়। আর এটা আন্না সাগর, হ্রদ থেকে উৎপন্ন হয়ে, এটা কি নদী? লুনি নদী, এটা লুনি নদী। হ্যাঁ, লুনিটা একটু পড়ে রাখতে হবে। আর কি আছে আমাদের? মহানদী, মহানদী কোথায় অবস্থিত? মহানদী এইরকম ছোটনাগপুর মালভূমির এইরকম জায়গা থেকে উৎপন্ন হয়ে আরেকটু এদিকে হবে, এইরকম ছোটনাগপুর মালভূমি এখান থেকে উৎপন্ন হয়ে এদিক থেকে এসে পশ্চিমবঙ্গের একটা জেলার উপর থেকে, ঝাড়গ্রাম জেলার উপর থেকে গিয়ে তারপরে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে? মহানদীর কি কি আছে? আচ্ছা, মান্ড, ইব আর ব্রাহ্মণী, টেল, এইগুলো মনে রাখবে। বাম তীর, ডান তীর অত প্রয়োজন নেই, শুধু কার উপনদী, এগুলো কার উপনদী মনে রাখলেই হবে। কার উপনদী, শুধু বাম তীর ডান তীর কার কার মনে রাখবে? এক হচ্ছে সিন্ধু নদী, আর গঙ্গা, আর আছে ব্রহ্মপুত্র।
এইগুলোর বাম দিক ডান দিক দুটো দুটো করে মনে রাখতে হবে। হ্যাঁ, দুটো দুটো বলতে বাম দিক আর ডান দিক যা আছে মোটামুটি যতটা পারবে মুখস্থ করতে হবে। আর যেটা হচ্ছে মহানদীর কি আছে, মহানদীর কি কি আছে, ডান তীর বাম তীর না পড়ে আমরা কি পড়ব, সব একসাথে পড়ব। মান্ডো, ইব, তারপরে আর কি আছে, ব্রাহ্মণী। হ্যাঁ, এই যে ব্রাহ্মণী, এইটা এটা এই নদীটা আসে, ইবটাও আসে। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু দাগ দিয়ে নেবে। আর আছে টেল, টেল আছে। আচ্ছা, শিবনাথ, হাসদেও, কুশভদ্রা, বিরূপা, ভার্গবী, দয়া, এগুলোর মধ্যে আছে ইম্পর্টেন্ট কি আছে, শিবনাথ। ধরো পরীক্ষার সময় দিল শিবনাথ, ইব, এগুলো কার উপনদী, আমাদের বলতে হবে মহানদী। হ্যাঁ, শিবনাথ আছে, আর কি আছে, বিরূপা আছে, কুশভদ্রা আছে। কুশভদ্রা, কুশভদ্রা নদীটা এটা উড়িষ্যার পাশ থেকে গিয়েছে, উড়িষ্যার মধ্যে দিয়ে গিয়েছে। যাই হোক, মহানদীটা উড়িষ্যাতেই কিন্তু আছে বেশিরভাগটা। ছোটনাগপুর মালভূমি অঞ্চল, তারপরে এইখানটায় আছে উড়িষ্যা, এখানটায় আছে আমার উড়িষ্যা, এখানে কিছুটা জায়গায় আছে। আচ্ছা, আর কি আছে, গোদাবরী, দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা কি, এটা হচ্ছে কাবেরী। আর দক্ষিণের গঙ্গা এটা কি, গোদাবরী। খুব কনফিউজিং, ঠিক আছে। দক্ষিণের গঙ্গা কেন বলে, এটা হচ্ছে লম্বার জন্য বলে, আর এটা পবিত্রতার জন্য। কাবেরী নদীকে পবিত্রতার জন্য ওখানকার মানুষ পুজো করে, ঠিক আছে। হ্যাঁ, গোদাবরীর যে উপনদীগুলো আছে কি আছে, গোদাবরী নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, গোদাবরী নদী পশ্চিম ঘাটের ত্রম্বক সিংহ থেকে। হ্যাঁ, এটা পূর্বঘাট পর্বতমালা এটা, আর এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এখানে বলছে ত্রম্বক সিংহ থেকে উৎপন্ন লাভ করে গোদাবরী নদী বঙ্গোপসাগরে পড়েছে। এইটুকু মনে রাখলেই হবে, ত্রম্বক সিংহ, পশ্চিমঘাটের ত্রম্বক সিংহ, পশ্চিমঘাটের সিংহ। হ্যাঁ, গোদাবরীটা আমরা মনে রাখবো ত্রম্বক শৃঙ্গ থেকে, ঠিক আছে। আর বঙ্গোপসাগরে পড়েছে, এটা হচ্ছে পূর্ব বাহিনী নদী গোদাবরীটা। লুনিটা পশ্চিম বাহিনী, পশ্চিম বাহিনী মানে পশ্চিম দিকে গিয়েছে। আচ্ছা, গঙ্গাটা পূর্ব বাহিনী, আবার সিন্ধুটা পশ্চিম বাহিনী, আবার ব্রহ্মপুত্রটা প্রথমে পূর্ব বাহিনী তারপরে দক্ষিণ বাহিনী, ঠিক আছে। আচ্ছা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা, পূর্ণা, সাগরী, প্রবর, গৌতমী, গোদাবরী, বশিষ্ঠ, এগুলো হচ্ছে তোমার এই যে গোদাবরী নদী এর উপনদী। এগুলো আমি আর দেখালাম না, ঠিক আছে। এগুলো আমার হলো গোদাবরী হলো, আর একটা করতে হবে সেটা হচ্ছে কাবেরী, পশ্চিমঘাটের ব্রহ্মগিরি থেকে, এটা হচ্ছে ব্রহ্মগিরি, ব্রহ্মগিরি থেকে কাবেরী নদী দিয়ে কোথায় পড়েছে, বঙ্গোপসাগরে। কাবেরী নদীর এটা হচ্ছে জল বন্টন নিয়ে একটা বিতর্ক আছে। হ্যাঁ, কি 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 জেলার মধ্যে, এক হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ, এই জেলাগুলোর উপর দিয়ে গেছে। জল বন্টন বিতর্ক কাকে নিয়ে আছে, কাবেরী নদী। আচ্ছা, এটা আমি কনফার্ম না, এটা আমি কমেন্ট সেকশনে লিখে দেবো। হ্যাঁ, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কোনো একটা জেলা নিয়ে আমার একটু কনফিউশন আছে, আমি কমেন্টসে লিখে দেবো। আর কি বলবো, নর্মদা, তাপ্তি, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে দেখো, গোদাবরী এদিকে, তাই না, গোদাবরী, আর হচ্ছে এটা কি কাবেরী। গোদাবরী পূর্ব দিকে পড়েছে মানে পূর্ব বাহিনী নদী,
কাবেরীও পূর্ব বাহিনী নদী, কিন্তু এখানে একটা গ্রস্ত উপত্যকা আছে, তার এখান থেকে আছে নর্মদা আর এখান থেকে আছে তাপ্তি। হ্যাঁ, নর্মদা আর তাপ্তি, এই দুটো হচ্ছে নর্মদা আর তাপ্তি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে। কে কে? নর্মদা ও তাপ্তি। এবার দেখো, নর্মদা আর তাপ্তি এই নদী দুটো কিন্তু এই দিক থেকে এসে এই দিকে পড়েছে, এই দিক থেকে এসে এই দিকে পড়েছে, তাহলে এগুলো কি হচ্ছে? পশ্চিম বাহিনী। এটা কিন্তু পরীক্ষায় আসে যে লেখো কোনটা পশ্চিম বাহিনী নদী, তার মধ্যে তোমাকে দিল অপশন, দিল মহানদী, গোদাবরী, কৃষ্ণা, আর এদিকে হচ্ছে তোমার নর্মদা, তাহলে আমার উত্তর হবে নর্মদা। আচ্ছা, গ্রস্ত উপত্যকাটা কি? গ্রস্ত উপত্যকা এরকম একটা উপত্যকার মতো, হ্যাঁ, মানে খাড়া টাইপের উপত্যকাটা, খাড়া, অনেকটাই খাড়া। তার জন্য এই নর্মদা ও তাপ্তি নদী কিন্তু কোনো বদ্বীপ সৃষ্টি করেনি, কোনো বদ্বীপ সৃষ্টি করেনি, বদ্বীপ সৃষ্টি করেনি, সৃষ্টি করেনি। তার কারণ হচ্ছে যদি খারাপভাবে আসে, খারাপভাবে ধরো এটা এটা আরব সাগর, হ্যাঁ, আরব সাগর, দেখো যদি মানে খারাপভাবে আসে তাহলে পলি জমার চান্সটা কম, কিন্তু যদি ধরো এরকম ঢালু জায়গা, যদি বঙ্গোপসাগর হয়, এই যে এইদিকে যেমন এগুলো, এটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে বলেই এরা কোনো বদ্বীপ সৃষ্টি করেনি। নর্মদা তাপ্তি, এটা নর্মদা, এটা হচ্ছে তাপ্তি, ঠিক আছে। বঙ্গোপসাগরের ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু ঢালু, মোটামুটি এখানে এখানে আস্তে আস্তে অনেক পলি সঞ্চয় করে বদ্বীপের সৃষ্টি করেছে। বদ্বীপটা কেমন দেখতে? মোটামুটি এই মানে বয়ের মতো দেখতে, হ্যাঁ, ডেল্টা ডেল্টা বা বয়ের মতো মতো দেখতে, ঠিক আছে। আর আছে সবরমতী, এটা গুজরাটের সবরমতী। আচ্ছা, নর্মদা নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? মহাকাল পর্বত, এইটা খুব ইম্পর্টেন্ট। নর্মদা, মহাকাল, আর তাপ্তি মহাদেব পর্বত। দেখো, মহাকাল মহাদেব দুটো কিন্তু একই টাইপের শুনতে, তাই না? কিন্তু মনে রাখতে হবে নর্মদাটা কি? মহাকাল, হ্যাঁ, আর এটা হচ্ছে মানে কি করে মনে রাখবে? দেখো, মহাকাল তো মানে শিবের নাম, মহাদেবও শিবের নাম। এই মনে রাখার যদি আমি মনে রাখতে চাই, তাহলে দেখো, মহাদেব কথাটা বলতে গেলে আমরা সবসময় মহাদেবকে মহাদেব বলেই ডাকি, তাই না? মানে মহাকাল, মহাদেবের আরেকটা রূপের নাম মহাকাল, কিন্তু আমরা সাধারণত শিব ঠাকুরকে মহাদেব হিসেবে চিনি। তাহলে আমাদের এইভাবে কথা বলতে গেলে আমাদেরকে একটা তৃপ্তি আসছে যে আমরা ঠাকুরকে সরাসরি ডাকছি এটাতে। আর মহাকাল মানে কি? মহাকাল হচ্ছে শিব ঠাকুরেরই আরেকটা রূপের নাম, তাই না? তাহলে তাহলে এটা একটু ঘোরানো ব্যাপারটা, তাহলে এখান থেকে নর্মদা মনে থাকবে, আর আমরা তৃপ্তি পাচ্ছি মহাদেবের নাম করে, এইটুকুই আমরা মনে রাখবো। আমরা মহাদেব নাম করে তৃপ্তি পাচ্ছি, হ্যাঁ। অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু এছাড়া আমার আর মাথায় কিছু আসছে না যেটা দিয়ে তোমরা সহজে মনে রাখতে পারবে। এখানে আমি বললাম না, এখানে একটা উপসাগর আছে, এখানে একটা উপসাগর আছে, এই যে এটার নাম হচ্ছে খামবাদ, খামবাদ উপসাগর। আচ্ছা, সাগর কি আর উপসাগর কি? সাগর মানে চারিদিকটা খোলা, চারিদিকটা ধরো এখানে একটা সাগর আছে, চারিদিকটা খোলা। আর উপসাগর মানে একটা কোনো একটা দিকে একটা দেশ আছে, ওই জন্য উপহ্রদ। তাই হ্রদে কি হয়? চারিদিকটা হচ্ছে বন্ধ থাকে, মানে দেশ আছে এইদিকে 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 এইদিকে, আর কোনো একটা দিক যদি খোলা থাকে তাহলে ওটাকে বলা হয় উপহ্রদ। সেই রকম এটা চারিদিকটা সাগর,
চারিদিকটা সাগর, হ্যাঁ, কিন্তু একটা কোনো ভূখণ্ড আছে, একটা ভূখণ্ড আছে, তাহলে সেটা হচ্ছে উপসাগর। আর উপহ্রদের ক্ষেত্রে উল্টো, পুরো দিকটাই আটকানো, মানে গাছপালা, ঘর বাড়ি, ভূখণ্ড দ্বারা আটকানো, আর একদিকটা কি সাগর। চিল্কা, এখানে আমাদের কি আছে, এই যে উড়িষ্যায় আছে এইরকম জায়গায় আমাদের চিল্কা আছে, হ্যাঁ, দেখো এটা দেখলে মনে থাকবে চিল্কা, একদিকটা খোলা, হ্যাঁ, চিল্কা কিন্তু আমাদের কি লেগুন, লেগুন বা লবণাক্ত জলের হ্রদ। কেন? সমুদ্রের জল লবণ, আর সেটাই তো মানে সেই উপহ্রদে যাচ্ছে, এটা কোথায় চিল্কা হবে, হ্যাঁ, এটার নামটা কি চিল্কা, এটা আছে উড়িষ্যাতে। এটা খাম্বাত উপসাগর, এখানে কি পড়েছে, এখানে পড়েছে এই যে সবরমতী নদী, সবরমতী নদী এখানে পড়েছে, এই উপসাগরটায় পড়েছে সবরমতী নদী। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ভারতের নদ নদীর, এইগুলোই মনে রাখলেই হবে। আর যেগুলো পড়তে হবে বইতে, আমি বইটা যে স্ক্রিনশটটা আছে এখানে দিয়ে দেবো, আর যেটা যেটা পড়তে হবে সেটা হাইলাইট করে দেবো, তোমরা বইতে চাইলে হাইলাইট করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা পরে আমরা কি দেখবো, গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী ভাগীরথী নামে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগ অলকানন্দার সাথে মিশেছে। এইগুলো খুব পরীক্ষায় আসে, দেবপ্রয়াগ প্লাস অলকানন্দা। দেবপ্রয়াগ হচ্ছে কি কি নদীর মিলনস্থল, দাঁড়া ভুল বলছি, অলকানন্দা আর হচ্ছে ভাগীরথী, হ্যাঁ, এইটা হচ্ছে দেখো ভাগীরথ, ভাগীরথ কার নাম, ভাগীরথ একজন দেবতার নাম, তাহলে এখান থেকে দেব মনে থাকবে। আর কি আছে, অলকান, আর আছে হচ্ছে তোমার কর্ণপ্রয়াগ, হ্যাঁ, কর্ণপ্রয়াগ, কি আছে অলকানন্দা আর ও পিন্ডার, পিন্ডার নদী, হ্যাঁ, এটা কিভাবে মনে রাখবে, দেখো কর্ণ পিণ্ডদান করতে কর্ণকে আবার হচ্ছে মানে ভগবান পাঠিয়েছিলেন, কারণ কি কর্ণ সারা জীবনে প্রচুর দান ধ্যান করেছে, কিন্তু কাউকে কখনো জল দেয়নি। ঠিক আছে, এবার আমাদের ওই যে আছে না তোমার কি নাম, আমাদের যখন মহালয়া হয় তখন আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি, তাই না, তখন ওই ভগবান বিষ্ণু কি করেছিল, কর্ণকে পিণ্ড দান করার জন্য পাঠিয়েছিল, তাতে কি সে হচ্ছে জল জল দিয়ে জল তর্পণ করেছিল, জল তর্পণ করেছিল, হ্যাঁ, এটার আরো ঘটনা আছে, আমি আমার এখন এইটুকুই মনে পড়ছে, তাই পিণ্ড পিণ্ড দান করতে পাঠিয়েছিল না, তাহলেই তো পিণ্ডার মনে থাকবে এখান থেকে। ঠিক আছে, আর আছে আচ্ছা রুদ্রপ্রয়াগ আছে, আচ্ছা এখানে সবগুলো লেখা নেই, আমি এটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে দেবে, অলকানন্দা, আর আছে মন্দাকিনী, 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 দেখো এটা কিভাবে মনে রাখবে, রুদ্র মন্দাকিনী, কিভাবে, রুদ্র হচ্ছে প্রখর রোদ, মানে তখন আমরা বলি না রোদটা ভালো না, এইটুকু খালি মনে রাখবে, রোদটা খুব রোদ, প্রচুর রোদ ভালো না, প্রখর রোদ আমরা সহ্য করতে পারি কি, পারি না, মন্দ লাগে, প্রখর রোদ মন্দ লাগে, প্রখর এই প্রখর থেকে প্রয়াগ, মানে প্রখর রোদ থেকে রুদ্র প্রয়াগ, প্রয়াগ, আর মন্দ থেকে মন্দাকিনী। এবার দেখো বাকিগুলো আমি কেন বলছি না, সবই অলকানন্দা, সবই অলকানন্দা, এই তিনটে সাধারণত আসে, বিশেষ করে দেবপ্রয়াগটা খুবই ইম্পর্টেন্ট, দেবপ্রয়াগটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আচ্ছা আর ভাগীরথী আর গঙ্গা,
গঙ্গা, ভাগীরথী আর কি, ভাগীরথী আর অলকানন্দা, নন্দা নদী। দেখো এটা এটা একই মনে হচ্ছে না, দেবপ্রয়াগটা গঙ্গাতে, হ্যাঁ এটা প্রয়াগ আর এটা একটা নদী। প্রয়াগ মানে কি, যেখানে অনেকগুলো নদী, একের বেশি নদী একসাথে মিলিত হয়, সেটাকে বলে প্রয়াগ। আর গঙ্গা তো একটাই নদী, ঠিক আছে। আচ্ছা পরেরটা আছে, গঙ্গার প্রধান উপনদীর নাম যমুনা, এটা আমরা সবাই জানি। যমুনার 3টি উপনদী, চম্বল, বেতোয়া, কেন। আচ্ছা যমুনার উপনদীগুলো আসে, আমরা কিভাবে মনে রাখবো, দেখো 1 মিনিট আমি এটা মুছে নিই। আমরা একটা জিনিস থেকে মনে রাখবো, যমুনা, চম্বল, বেচবে কেন। এখান থেকে আমরা কি কি মনে রাখবো, দেখো যমুনা চম্বল বেচবে কেন, যমুনা পড়াশোনা করবে তাই না, যমুনা থেকে যমুনা নদী, চম্বল থেকে চম্বল, বেচবে থেকে বেতোয়া, বে একই, কেন হচ্ছে কেন। মনে থাকবে, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আর কি আছে, গঙ্গার বাম তীরের উপনদী তো বললাম আগেই, ডান তীরের উপনদীও বলেছি। উত্তর পশ্চিম ভারতের প্রধান নদী, উত্তর পশ্চিম ভারতের, ওই যে উপর দিয়ে বলেছিলাম না, উপর থেকে গিয়ে এইভাবে এসছে, এই যে ধরো এখান থেকে তোমার মানস সরোবরের কাছে সিংখাবাব থেকে এখানে এসে এরকম ভাবে আরব সাগরে পড়েছে সিন্ধু নদীটা, ওটাই বলেছে প্রধান নদী। তিব্বতের সিংখাবাব হিমবাহ থেকে সিন্ধুর উৎপত্তি, সিংখাবাব, সিংখাবাব এই বানানটাও দেখবে, সিংখাবাব এটাও দেখবে, সিংখাবাব এই বানানটাও দেখবে, একই জিনিস। সিন্ধু থেকে সিংখাবাব, সিন্ধু থেকে সিংখাবাব, মনে থাকবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, সিন্ধুর 5টি উপনদী, এ তো বললাম। আচ্ছা আর কি, কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ঝিলম। ওই যে আমি বলছিলাম না তখন যে ঝিলমের আরেকটা নামই হচ্ছে বিতস্তা, আমি ঝিলমও লিখেছিলাম বিতস্তাও লিখেছিলাম, হ্যাঁ ঝিলম বা বিতস্তা। বিতস্তা নদী কোথায় আছে, কাশ্মীর উপত্যকায়, কাশ্মীর উপত্যকার লে শহর, লে বা লাদাখ, লে বা লাদাখ। আর বলেছে উত্তর পূর্ব ভারতের প্রধান নদী, এই দেখো এটা আমাদের যদি উত্তর হয়, এটা যদি আমাদের পূর্ব হয়, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাহলে ভারতের এই এই যে এইটা ধরো ভারত, ভারতের এখান থেকে উৎপন্ন হয়েছিল না ব্রহ্মপুত্রটা, দিয়ে অরুণাচল প্রদেশ হয়ে বঙ্গোপসাগরে পড়েছিল, তাহলে এটা আমাদের উত্তর পূর্ব হচ্ছে, তাই না, উত্তর পূর্ব ভারতের প্রধান নদী আমাদের ব্রহ্মপুত্র, ওটাই বলেছে। আর কি বলেছে, তিব্বতের মানস তাল সরোবরের কাছে চেমাংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি, এটার উৎপত্তিটা কি বলেছে, চেমায়ুংদুং, চেমায়ুং, এটা তো বললাম তখন পড়ানোর সময়, দুং হিমবাহ থেকে। দিহং দিবং লোহিত মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র, এটা খুব ইম্পর্টেন্ট, দিহং দিবং লোহিত। কি মনে রাখবো আমরা, দেখো দিহং, দিহং দিবং প্লাস লোহিত, এটার মিলিত প্রবাহের নাম কি,
ব্রহ্মপুত্র, এটা আসে পরীক্ষায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আমি এটা মনে রেখেছিলাম এলডিএল হিসেবে, এলডিএল, হ্যাঁ, এটা আমাদের রক্তের একটা প্যারামিটার, এটা দিয়ে মনে রেখেছিলাম ডিডিএল, হ্যাঁ, ও এটা তো ডিডিএল হচ্ছে, তো এলডিএল তো হবে না, তাই ডিডিএল এটা মনে রাখতে হবে না, ছেড়ে দাও। দিহং দিবং আর লোহিত, এটা মনে রাখতে হবে। সুবর্ণশিরি ও ভরলী ব্রহ্মপুত্রের উপনদী, জানি আগেই পড়েছি। আর সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো পূর্ব বাহিনীর নদী। আর পশ্চিম বাহিনী কি ছিল? নর্মদা, তাপ্তি। বাহিনী নদী কি ছিল? সেই যে বললাম, এখানে নর্মদা, এখানে তাপ্তি, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে, বলেছিলাম না, এটাই হচ্ছে নর্মদা, আর এটা তাপ্তি। আর কি বলেছে? ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত, তার মধ্যে দেখো যোগ জলপ্রপাত, এটা ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করে দেবো, তোমরা বইতে হাইলাইট করে নেবে, ঠিক আছে? যোগ জলপ্রপাত, কি কি জলপ্রপাত? জলপ্রপাত আর হচ্ছে নদী। দেখো প্রথমে আমরা কি করব? যোগ বা গারসোপ্পা, হ্যাঁ, এটা নদী কি? সবরমতী নদী সম্ভবত, হ্যাঁ, সরাবতী, 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 হ্যাঁ, এই নদীটা আমাদের মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে? ডুডুমা, মুচকুন্ড, এগুলো সবগুলোই মনে রাখতে হবে, সত্যি কথা বলতে। তার মধ্যে যোগ বা মহাত্মা গান্ধী, এটার আরেকটা নাম হচ্ছে মহাত্মা গান্ধী। আচ্ছা, মহাত্মা গান্ধী সরাবতী, সবরমতী নয় কিন্তু, সবরমতী নদী বলে দিলাম আমি। আচ্ছা, শিব সমুদ্রম, কাবেরী, খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট যেটা আমি সেটা লিখছি। কাবেরী, কাবেরী নদী। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবে? দেখো, কাবেরী নদীতে মানে মানে কাবেরী নদীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের নদী, তাই না? মানে পবিত্রতার দিক থেকে কাবেরীকে বলা হয়, শিব ঠাকুরের সংস্পর্শে আছে বলেই কাবেরী পবিত্র, তাই না? তাহলে শিব থেকে শিব সমুদ্রটা মনে থাকবে, কাবেরী নদী। আর আছে, আর এখানে হুড্রুটা ইম্পর্টেন্ট, হুড্রু, হুড্রু এটা হচ্ছে সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর তীরেই কিন্তু টাটা শহর অবস্থিত, টাটানগর, হ্যাঁ, টাটানগর, টাটা শহর বলে দিচ্ছি ভুল করে, টাটানগর। সুবর্ণরেখা এটা ঝাড়খণ্ডের, ঝাড়খণ্ডের, ঝাড়খণ্ডে অবস্থিত সুবর্ণরেখা। আর এখানে হুড্রু। এটা কিভাবে মনে রাখবে বলো? এটা হচ্ছে টাটা, টাটা কোম্পানি, টাটানগর, এটা হোন্ডা, তা দুটো কোম্পানির নাম মনে থাকবে, হোন্ডা থেকে হুড্রু, হুড্রু, আর একটা টাটা থেকে টাটানগর, সুবর্ণরেখা। মানে টাটা নগরটাই সুবর্ণরেখা। কিভাবে মনে রাখবে? দেখো, সুবর্ণরেখা মানে সোনার রেখা, হ্যাঁ, যেখানে টাটা কোম্পানি রয়েছে সেখানে তো মানে হবেই সোনার, মানে সুবর্ণ সুযোগ থাকবেই একটা, বিরাট একটা। তাই টাটার থেকে সোনা এটা। আর আরেকটা মনে রাখতে পারো, টাটার আরেকটা কোম্পানি আছে কি? তানিস্ক, তানিস্ক আছে না? তানিস্ক হচ্ছে টাটা, তাহলে এটা কি? সোনার, সোনার হচ্ছে দোকান থেকে সুবর্ণ, মনে থাকবে, এটাও মনে থাকবে। এত কিছু বলছি মনে রাখার জন্য, অনেক সময় ভুল হয়ে যায় তো। আচ্ছা, দশম হচ্ছে কাঞ্চি, এটা ইম্পর্টেন্ট, এগুলো হাইলাইট করে নেবে। আমি হাইলাইট করে তারপরে আমি আবার ছবিটা দিয়ে দেবো, তাও আরেকবার মানে বলে দিচ্ছি আমি। দশম কি? দশম যে জলপ্রপাতটা কাঞ্চি, কাঞ্চি, এটা মনে রাখতে হবে। দুধসাগর, মান্ডবী, দুধসাগর কোথায় আছে?
দুধসাগর গোয়ায় আছে, তাই না? এটা আমি কনফার্ম না মনে হচ্ছে। মান্ডবী, মান্ডবী নদীর তীরে দুধসাগরটা মান্ডবী। আচ্ছা, কি করে মনে রাখা যায়? আচ্ছা, দুধের মণ্ড, এটা মনে রাখতে পারো, দুধের মণ্ড। আচ্ছা, আর কপিলধারা নর্মদা, কপিলধারা, কপিলধারা নর্মদা, নর্মদা নদী। হ্যাঁ, সহস্রধারা, দুগ্ধধারা, ধোঁয়াধর, ধোঁয়াধরটা ইম্পর্টেন্ট, ধোঁয়াধর নর্মদা। হ্যাঁ, ধোঁয়াধর হচ্ছে নর্মদা। কপিল ধারা, যতগুলো ধারা আছে সব নর্মদা নদী। এখানে দেখো সহস্রধারা, ধারা, এটাও কি নর্মদা নদী। যত ধারা আছে সব নর্মদা নদীতেই পাবে। এটাতে এত কেন হয়েছে জলপ্রপাত বললাম না, প্রচন্ড মানে খাড়া টাইপের, মানে এটা উপত্যকাটা প্রচন্ড খাড়া টাইপের। এবার যখনই জল আসছে তো হঠাৎ করে পড়ে তো এখানে জলপ্রপাতের সৃষ্টি করবে না, ওই জন্য অনেকগুলো কিছু না মনে পড়লে নর্মদা লিখে দিলেও হবে, এই জন্য বললাম। আচ্ছা, পরে আছে সুবর্ণরেখা নদীর গতিপথে ক্ষুদ্র জলপ্রপাত সৃষ্টি হয়েছে, এগুলো ওগুলোই আছে। আর সবরমতী, চিরকাল অবনত জলের হ্রদ বলেছি। মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজ্যের সীমানায় অবস্থিত মহাকাল পর্বত নর্মদা নদীর উৎপত্তি বললাম। ভারতের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলে, ভারতের জলবায়ুকে মৌসুমী জলবায়ুর দেশ বলে ভারতকে। কেন? কারণ ভারতের যে এই পয়েন্টটা দেখো, এটা মানে ভারতের যে অতিরিক্ত খারাপ হয়েছে আঁকাটা, যাই হোক বোঝানোর জন্য। দেখো, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে, মৌসুমী বায়ুর দেশ। কেন? কারণ মৌসুমী বায়ুটা একবার যখন এই যে এখানে ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, এখান থেকে যাওয়ার সময় এখান থেকে গিয়ে গিয়ে যখন ভারতে প্রবেশ করে তখন একবার বৃষ্টিপাত ঘটায়, আবার যখন এখান থেকে মানে ঘুরে আসে আরাবল্লী পর্বত, এই পর্বতের এখান থেকে ঘুরে আসে তখনও আবার বৃষ্টিপাত ঘটায়। এখানে দুবার বৃষ্টিপাত ঘটে। এটা কি? এটা হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু উপকূল, তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়। তাহলে মৌসুমী বায়ু পুরোটাই, যদি মৌসুমী বায়ু দেরি করে আসে তাহলে দেরি করে বৃষ্টিপাত সৃষ্টি হবে, যদি বেশি দিন থাকে মানে এটা শীতকালে ফিরে আসে, যখন আসে এটা বর্ষাকাল, যখন উপর থেকে নিচের দিকে আসে সেটা হচ্ছে শীতকাল, যখন উপর দিকে যায় সেটা হচ্ছে বর্ষাকাল, আর যখন উপর থেকে নিচে আসে তখন হচ্ছে শীতকাল হয়। বাকি কালগুলো তো তাহলে এর সার্কুলেশনেই হবে, ওই জন্য বলেছে। আচ্ছা, মেঘালয়ের খাসি পর্বতে, এখানে মেঘালয় খাসি আরেকটু দূরে হবে, এখানে হবে। হ্যাঁ, মেঘালয়ের খাসি পর্বতে, খাসি পর্বতে কি অবস্থিত? মৌসিনরাম। এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এটার মিলিমিটারটা মনে রাখবে, 1250 মিলিমিটার। আর সব থেকে শুষ্ক কোনটা? এইখানে, এখানে কি আছে? এখানে আছে রাজস্থানের জয়সলমীর, রাজস্থানের জয়সলমীর, এটা লেস দেন 12 মিলিমিটার। এই হ্যাঁ, লেস দেন 12 মিলিমিটার। ভারতের তামিলনাড়ুতে, বিশেষত এই রাজ্যের উপকূল অঞ্চলে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এই যে তামিলনাড়ু, এখানটা বললাম তামিলনাড়ু, এখানে দুবার বৃষ্টিপাত হয়।
যখন বর্ষাকালে যাচ্ছে তখন একবার বৃষ্টিপাত হয়, যখন আবার ওপর থেকে নিচের দিকে যাচ্ছে মৌসুমী বায়ুটা তখন আবার বৃষ্টিপাত হয়। এই জন্য তামিলনাড়ু উপকূল এটাকে করমণ্ডল উপকূলও বলে, করমণ্ডল উপকূল। হ্যাঁ, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়, একে কি বলে? একে ম্যাঙ্গো শাওয়ারও বলে, ম্যাঙ্গো শাওয়ার, ম্যাঙ্গো শাওয়ার বলে বা অম্র বৃষ্টিও বলে। আর এখানে দুবার বৃষ্টিপাত হয়, দেখো ভারতের সব জায়গায় একবার বৃষ্টিপাত হয়, আরেক জায়গায় হয় সেটা হচ্ছে পাঞ্জাবে, পাঞ্জাব, হরিয়ানা। দেখো পাঞ্জাব আর হরিয়ানা এইখানটায় অবস্থিত, মৌসুমী বায়ু যখন এলো তখন একবার বৃষ্টিপাত হলো, এইখান থেকে আসছে, তাহলে এখানে একবার বৃষ্টিপাত হচ্ছে, এখানে একবার বৃষ্টিপাত হচ্ছে, আবার যখন যাচ্ছে এখানে আরেকবার বৃষ্টিপাত হচ্ছে, এখানে আরেকবার বৃষ্টিপাত হচ্ছে, এই জন্য এই দুটো জায়গায় দুবার বৃষ্টিপাত হয়। এটা আনসার্টেন বলে, এটা পরীক্ষার সময় যদি খুব গভীরে কোশ্চেন করে তখন এই দুটোর কথা বলবে, না হলে কি বলতে হবে? তামিলনাড়ুর উপকূল বা করমণ্ডল উপকূল। এখানে আরেকটা জেলা আছে, তামিলনাড়ুর তাঞ্জাভুর। হ্যাঁ, তাঞ্জাভুর জেলাকে ভারতের শস্য ভাণ্ডার বলে। হ্যাঁ, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। কেন এত বৃষ্টিপাত হয়? এমনিই তো তোমার বেশি পরিমাণে শস্য উৎপন্ন হবে না। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা হচ্ছে আরব সাগর থেকে আসে ভারতের, মানে এই পুরো এইভাবে মৌসুমী বায়ুটা আসে, এটাই বলেছে। হ্যাঁ, এদিকটা মানে তখন বোঝানোর জন্য বলছিলাম, এই দিক থেকেও আসে। এটা সাধারণত কি বৃষ্টিপাত, কতটা বৃষ্টি হবে, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে মানে কতটা বৃষ্টি হবে। আচ্ছা, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য আছে। দেখো এখানে কি বলেছিলাম, দেখো এটা পশ্চিম ঘাট, এটা পূর্ব ঘাট, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢাল মানে এই জায়গাটা। এই উপকূলে কি কি আছে বলো তো? এখানে আছে মহারাষ্ট্র, এখানে আছে গোয়া, দমন, দিউ, পানাজি, এসব আছে। হ্যাঁ, আর আছে কর্ণাটক, কেরালা। এইগুলোতে প্রচুর পরিমাণে কি আছে? চিরহরিৎ অরণ্য আছে, চিরহরিৎ অরণ্য। এটা চিরহরিৎ মানে কি? সারা বছর সাদা সবুজ থাকে গাছের পাতা, সারা বছর গাছের পাতা সবুজ থাকে। হ্যাঁ, তাহলে এই পাতাটা পড়া হয়ে গেল। আজকে এখানেই শেষ করলাম। কারো যদি কোনো অসুবিধা থাকে, আমার দু একটা জায়গায় কনফিউশন আছে, আমি ওটা কমেন্টসে লিখে দেবো। হ্যাঁ, একটু দেখে নেবে, চেক করে নেবে।